ইতালির ঘরে চারটা বিশ্বকাপ, সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা দেশগুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয়। একমাত্র ব্রাজিল আর জার্মানি ছাড়া আর কেউই এতবার এই ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেনি। 2006 বিশ্বকাপ ঘরে নেওয়ার পর ইতালি পরের বিশ্বকাপেই মাত্র 2 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। তারপর 2014 বিশ্বকাপেও মাত্র 1 জয় নিয়ে আবারও গ্রুপ পর্ব থেকে বিদায়। এরপর গত 2018 আর 22 বিশ্বকাপে তো কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি ইতালি ফুটবল বিশ্বকে রবার্তো বাজিও, পাওলো মালদিনি আর পিরলোর মতো লেজেন্ডের দিয়েছে একসময়ের ফুটবল দুনিয়ার একচ্ছত্র অধিপতি সেরিয়াকে। সেরিয়ার বর্তমান অবস্থার গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক। সেরিয়ার চেয়েও ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটছে ঠিক এর নিচের ধাপ সেরি বি, সেরি সি বা লোয়ার টিয়ারগুলোতে। সেখানে রীতিমতো কোর্ট থেকে লোক পাঠানো হচ্ছে ক্লাবের দেখভাল করার জন্য, কারণ ক্লাবগুলো চালাচ্ছে সেখানকার লোকাল মাফিয়ারা। এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটলো সেটা বুঝতে হলে আপনাকে আগে ইতালির আন্ডারওয়ার্ল্ড বা অর্গানাইজড ক্রাইমের কাঠামোটা বুঝতে হবে। ইতালিতে মাফিয়াদের প্রধান গ্রুপ মূলত 4টা। প্রথমটা হলো সিসিলির কোসা নস্ট্রা। এরা একদম অরিজিনাল মাফিয়া, এদের নিয়েই কিন্তু গডফাদার ট্রিলজি বানানো হয়েছে। দ্বিতীয়টা হলো ক্যামোরা। এদের ঘাঁটি নেপলস এবং এর আশেপাশের ক্যাম্পানিয়া অঞ্চলে। এদের মূল ইনকাম আসে মূলত মাদক, কনস্ট্রাকশন, ময়লা ফেলার ব্যবসা এবং ইন্টারেস্টিংলি ফুটবল থেকে। আর বর্তমানে সবচাইতে শক্তিশালী মাফিয়া গ্রুপটা হলো এন্ড্রাঙ্গেটা। ইতালির মানচিত্রের একদম নিচের দিকে ক্যালাব্রিয়া অঞ্চলে এদের অবস্থান। চতুর্থ গ্রুপটার নাম স্যাক্রা করোনা ইউনিটা। ইতালির দক্ষিণ পূর্বের আপুলিয়া রিজিয়নের গ্রুপ এরা। মজার ব্যাপার হলো প্রায় একই সময়ে এই গ্রুপগুলো একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পেরেছিল, যে তাদের ব্যবসার জন্য ফুটবল ক্লাবগুলো হচ্ছে একদম পারফেক্ট ভেসেল। নিজেকে একটা ফুটবল ক্লাবের মালিক হিসেবে কল্পনা করে দেখুন। একটা ফুটবল ক্লাব আসলে আপনাকে কী সুবিধা দিচ্ছে? প্রথমত ক্যাশ ফ্লো। প্রতিটা ম্যাচ ডেতে হাজার হাজার মানুষ টিকিট, মার্চেন্ডাইজ, খাবারের স্টল আর পার্কিংয়ের পেছনে ক্যাশ টাকা খরচ করছে। এই বিপুল পরিমাণ নগদ টাকার হিসাব ট্র্যাক করা খুব কঠিন, ফলে নিজেদের কালো টাকার সাথে এই টাকাটা মিশিয়ে খুব সহজেই হোয়াইট বা বৈধ করে নেওয়া যায়। সোজা কথায় কালো টাকা সাদা করার জন্য এর চেয়ে সেফ কোনো মেশিন হয় না। দ্বিতীয়ত সোশ্যাল স্ট্যাটাস। ইতালিতে লোকাল ক্লাবের মালিক হওয়া মানে অনেকটা রাজত্ব হাতে পাওয়ার মতো। সাংবাদিক রবার্তো সাভিয়ানো একবার লিখেছিলেন, মাফিয়া বসরা চায় নিজেদের এলাকায় বিখ্যাত হতে, কিন্তু জাতীয় পর্যায়ে একেবারে ধরাছোঁয়ার বাইরে থাকতে। মাফিয়াদের জন্য লোকাল লেভেলের এই রেপুটেশনটা আসলে খুব দরকারি। এতে এদের গ্যাংস্টার ইমেজটা একটু ঢাকা পড়ে, তাই একটা ফুটবল ক্লাব তাদের জন্য নিখুঁত কভার হিসেবে কাজ করে। আর তৃতীয়ত হলো আলট্রাস। আপনারা যারা ফুটবল ফলো করে থাকেন তারা আলট্রাস শব্দটার সাথে কম বেশি পরিচিত। মূলত আলট্রাস হলো ফুটবলের হার্ডকোর ফ্যান গ্রুপ। গ্যালারির বড় বড় স্ট্যান্ডগুলোতে যারা ড্রাম বাজিয়ে, বড় বড় ব্যানার আর টিফো দেখিয়ে গলা ফাটায়, এরাই সেই আলট্রাস। ইতালিতে এদের অস্তিত্ব সেই 60-এর দশক থেকে। অনেকদিন পর্যন্ত এরা স্রেফ প্যাশনেট ফ্যানই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই গ্রুপগুলোর অনেকেই আস্তে আস্তে ক্রিমিনাল লাইনে ঢুকে পড়ে। টিকিটের কালোবাজারি, চাঁদাবাজি, ম্যাচের দিন স্টেডিয়ামের আশেপাশে সব কিছুর কন্ট্রোল নেওয়া শুরু করে দেয় এরা। ফলে মাফিয়াদের কাছে তারা বেশ আকর্ষণীয় একটা টার্গেট হয়ে উঠল, কেননা কোনো উদ্দেশ্য হাসিল করতে চাইলে এই আলট্রাসদের সহজেই মোবিলাইজ করে দেওয়া যায়। মাফিয়ারা কীভাবে এই ক্লাবগুলোর দখল নিচ্ছে তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। 2024 সালে ইতালির মিলানে ঘটে যাওয়া একটা ঘটনা এর পারফেক্ট উদাহরণ। ইন্টার মিলানের আলট্রাস গ্রুপের নাম কার্ভা নর্ড। এই কার্ভা নর্ড বেশ কয়েক বছর ধরে চালাতো ভিটোরিও বয়োকি নামের এক লোক। বয়োকির কানেকশন ছিল মাফিয়া গ্রুপ কোসা নস্ট্রার সাথে। 2022 সালে আন্দ্রেয়া বেরেটা কার্ভা নর্ডের কন্ট্রোল নেওয়ার জন্য বয়োকিকে তার পদ থেকে সরিয়ে দেয়। ফলে বেরেটা হয়ে যায় কার্ভা নর্ডের নতুন লিডার। সেখানে নিজের গদি শক্ত করার জন্য বেরেটা এন্ড্রাঙ্গেটা গ্রুপের এক পাওয়ারফুল লিডার অ্যান্টোনিও বেলোকোকে নিয়ে আসে। কিন্তু 2 বছরের মাথাতেই ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলের কারণে বেরেটা অ্যান্টোনিওকেই করে বসে। ভেবে দেখুন একটা ফুটবল ফ্যান গ্রুপের জন্য এত ক্ষমতার লড়াই কেন? কারণ 2022 সালে বেরেটা লিডার হওয়ার পর থেকে মাত্র 2 বছরের মধ্যে বেলোকো আর তার লোকেরা ইতালিয়ান ফুটবলের হার্ট স্যান সিরো স্টেডিয়ামকে একটা ক্রিমিনাল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করে ফেলে। টিকিটের ব্ল্যাক মার্কেট, স্টেডিয়ামের বাইরের পার্কিং, খাবারের দোকান, মার্চেন্ডাইজ সব কিছুর কন্ট্রোল ছিল তাদের হাতে। 2023 সালে ইন্টার যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল, তখন এই আলট্রাস লিডাররা ক্লাবকে গিয়ে হুমকি দেয় যে টিকিট ফ্রিতে না দিলে তারা ঝামেলা করবে। ইন্টার কর্তৃপক্ষ বাধ্য হয়ে আবার সেই টিকিট দিয়েও দেয়। স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে এসি মিলানের আলট্রাসটাও সেম কাজ করছিল। পাবলিকলি এই 2 গ্রুপের একে অপরের ছায়াও মারানোর কথা না, অথচ ভেতরে ভেতরে তারা একটা ডিল করে ফেলেছিল যাতে 2 দলেরই প্রফিট বাড়ে। 2024 সালের সেপ্টেম্বরে 2 ক্লাবের 19 জন আলট্রাস লিডারকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে এমন লোকেরাও ছিল যাদের সাথে এন্ড্রাঙ্গেটার ডিরেক্ট কানেকশন আছে। এমনটাই হয়ে দাঁড়িয়েছিল ইতালিয়ান ফুটবলের মূল চিত্র। এরপর আসা যাক মাঠের ভেতরের কথায়। 2011 সালের আল্টিমা স্কেমোসা বা দ্য লাস্ট বেড স্ক্যান্ডালের কথাই ধরা যাক। ইতালি 3rd ডিভিশনের ক্লাব ক্রেমোনেসের গোলকিপার মার্কো পাওলিনি নিজের দলের প্লেয়ারদেরই ওষুধ দিয়ে অজ্ঞান করে দিয়েছিল, যাতে তার টিম ম্যাচটা হারে। শুধু এই একটা ঘটনা দিয়েই বুঝতে পারা যায় ইতালিতে তখন ম্যাচ ফিক্সিং কোন লেভেলে চলছিল। এই ইনভেস্টিগেশনে প্লেয়ার, কোচ, এজেন্ট মিলিয়ে প্রায় 50 জনের মতো ফেঁসে যায়।
এর মধ্যে জোসেপে সিনোরি এবং ক্রিস্টিয়ানো দোনির মতো ইতালিয়ান ন্যাশনাল টিমের এক্স প্লেয়ারও ছিল। তদন্তে বের হয়ে আসে সিঙ্গাপুর আর ইস্টার্ন ইউরোপের বেটিং সিন্ডিকেটের সাথে মিলে এরা ম্যাচ ফিক্সিং করত। সেবারে যে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে তা কিন্তু মোটেও না। এর আগে 2006 সালে ক্যালচাপোলি স্ক্যান্ডাল উদ্ঘাটন হয়েছিল সবার সামনে। এর সাথে জড়িত ছিল ইউভেন্টাস, এসি মিলান, ফিওরেন্টিনার মতো ক্লাবগুলো। এরপর 2015 সালের ডার্টি সকার অপারেশনে প্রায় 30টা ক্লাবের নাম উঠে আসে, যেখানে দেখা যায় এনরাঙ্গেটা সরাসরি বিভিন্ন লিগ জুড়ে বেটিং নেটওয়ার্ক পরিচালনা করছিল। 2023 সাল নাগাদ পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে সেরি সি এর ক্লাব ফোজিয়ার ক্যাপ্টেনের গাড়িতে পর্যন্ত গুলি করা হয়, এবং গুলি করেছিল সেই ক্লাবেরই সোকল্ড আলট্রাজরা। আগেই বলা হয়েছে আলট্রাজরা মূলত কোনো ক্রিমিনাল ফ্যামিলির একটা এক্সটেনশন মাত্র। এদের মূল উদ্দেশ্য ছিল মূলত ক্লাবের কন্ট্রোল নেওয়া। তবে মাফিয়া আর ম্যাচ ফিক্সিংয়ের এই ব্যাপারগুলো কিন্তু রাতারাতি হয়নি। ক্রিমিনালরা ইতালিয়ান ফুটবলে এত সহজে ঢুকে পড়তে পেরেছে কারণ ইতালিয়ান ফুটবল এমনিতেই বেশ দুর্বল একটা অবস্থানে ছিল। 2015 সালের একটা গবেষণায় দেখা যায় ইতালিয়ান ক্লাবগুলোর সম্মিলিত আর্থিক ক্ষতির পরিমাণ ছিল বছরে প্রায় 250 থেকে 300 মিলিয়ন ইউরো। সবচেয়ে বড় স্ট্রাকচারাল সমস্যা হলো ইতালির প্রায় কোনো ক্লাবেরই নিজস্ব স্টেডিয়াম নেই, তাই তারা লোকাল মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশনের কাছ থেকে স্টেডিয়াম ভাড়া নেয়। এর মানে হলো স্টেডিয়ামের মালিকানা থাকলে যে বিশাল কমার্শিয়াল আয়টা হতো সেটা তাদের হাতে নেই। তার ওপর বছর বছর আবার পরিশোধ করতে হচ্ছে স্টেডিয়ামের ভাড়া। তাদের সলিড কোনো কমার্শিয়াল ডিল বা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশাল অঙ্কের মিডিয়া রাইটসও ছিল না। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ততদিন একটা বিশাল কমার্শিয়াল মেশিন হয়ে উঠেছে, তাই ক্লাবগুলো টাকার জন্য এমনিতেই মরিয়া হয়ে উঠছিল। আর ঠিক এই কারণেই তাদের ম্যানিপুলেট করা বা সস্তায় কিনে নেওয়া বা তাদের ভেতর ঢুকে পড়া অনেকটা সোজা হয়ে গিয়েছিল। ক্লাবগুলোর মালিকানায় যেসব মানুষজন ছিলেন তারা অনেকেই আবার ফুটবলের মানুষও ছিলেন না। যেমন 114 বছরের পুরনো একটা ক্লাব গ্রেসিয়ার কথাই ধরা যাক। এই ক্লাবে রবার্তো বাজিও, পেপ গার্দিওলার মতো লেজেন্ডরা খেলেছেন। 2025 সালে এসে এই ক্লাবটা নিজেদের দেউলিয়া ঘোষণা করে। সির্ফ বেসিক হিসাব নিকাশ না বোঝার কারণে 114 বছরের ইতিহাস ধুলোয় মিশে গেল নিমিষেই। ইতালিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফআইজিসি, এরা পুরোটা সময় ধরেই খুব ধীরগতিতে কাজ করেছিল। পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ক্লাবগুলোর সাথে মাফিয়াদের কানেকশন নিয়ে তদন্ত শুরু করে সেই 2017 সালে এসে। নতুন অ্যান্টি মাফিয়া আইনের ফলে এখন আদালত চাইলেই ক্লাবগুলোতে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বসাতে পারে। আর ঠিক এই কারণে 2025 সালে মাফিয়া কানেকশন থাকার কারণে ফোজিয়া, ক্রোতনে এবং ইউভে স্তাবিয়ার মতো ক্লাবগুলোকে সরাসরি কোর্টের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে। ইতালিয়ান ফুটবলকে এই দুর্বল অবস্থায় মাফিয়ারা ফেলে দেয়নি, বরং দুর্বল প্রশাসন, চরম অর্থনৈতিক দুর্দশা এবং বছরের পর বছর ধরে স্টেডিয়ামে অনিয়ম মেনে নেওয়ার যে সংস্কৃতি, মূলত এটার সুযোগেই মাফিয়ারা নিয়েছে। একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন ফুটবলে একটা দেশের সফলতার জন্য তার ডোমেস্টিক লিগের শক্তিশালী হওয়াটা খুব জরুরি। ইতালিয়ান ফুটবল ঠিক এখানেই ভুলটা করে বসে। কিন্তু ইতালির এই গল্পের পেছনেও একটা বিশাল বড় শিক্ষা আছে, যা শুধু ইতালির জন্যই নয় বরং পুরো ফুটবল বিশ্বের জন্যই প্রাসঙ্গিক। আপনি যখন একদম রুট থেকে খেলাটাকে রক্ষা করা বন্ধ করে দেবেন, তখন এর উপর দাঁড়িয়ে থাকা বিশাল স্ট্রাকচারটাও আজ হোক বা কাল ধসে পড়বেই।